প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, সপ্তম অধ্যায় কার্যপত্র। আজকে আমরা কার্যপত্রের সমন্বয় দাখিলা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা সমন্বয় দাখিলা, সমন্বয় জাবেদা কাকে বলে জানতে পারবো, সমন্বয় জাবেদার প্রকারভেদ জানতে পারবো, সমন্বয় দাখিলা কিভাবে দেওয়া হয় জানতে পারবো। প্রথমে দেখা যাক সমন্বয় দাখিলা কি। ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো নির্দিষ্ট হিসাবকালে দেখানোর জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলে সমন্বয় দাখিলা। আসলে ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো মেয়াদে আয় ব্যয় হয়ে থাকে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় নির্ণয় করতে গেলে একটি নির্দিষ্ট সময় নিয়ে আমরা নির্ণয় করি, নির্দিষ্ট একটি হিসাবকাল আমরা ধরে আয় ব্যয় নির্ণয় করি। এই হিসাবকালের মধ্যে সংশ্লিষ্ট আয় ব্যয়গুলোকে দেখানোর জন্য যে জাবেদা প্রদান করা হয় সেটি হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রথমত বকেয়া আয়। এই বকেয়া আয়কে সমন্বয় করার জন্য সমন্বয় দাখিলা দেওয়া লাগতে পারে। বকেয়া ব্যয়, অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয়। সাধারণত এই 4 প্রকারই সমন্বয় দাখিলা দিতে হয়। দেখা যাক বকেয়া খরচের কিভাবে আমরা সমন্বয় দাখিলা দিব। এখানে বলা হয়েছে হিসাবকালে যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে প্রদেয় বা বকেয়া খরচের অংশ দিয়ে সমন্বয় দাখিলা দিতে হবে। আমরা যে সময়কাল নিয়ে হিসাব প্রস্তুত করব সে সময়ে যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে প্রদেয় বা বকেয়া খরচের অংশ নিয়ে আমরা সমন্বয় দাখিলা দিতে হবে। যেমন সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, সংশ্লিষ্ট বকেয়া খরচ হিসাব ক্রেডিট। ধরা যাক এখানে যদি বেতন বকেয়া থাকে তাহলে বেতন হিসাবকে বকেয়া বেতন হিসাবকে খরচ হিসাবে দেখাতে হবে। সংশ্লিষ্ট বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট করতে হবে। যেমন বেতন 5,000 টাকা বকেয়া রয়েছে, এখানে বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 5,000 টাকা। নিচে কিছু লেনদেন আছে, আমরা এই লেনদেনগুলোকে সমন্বয় দাখিলা প্রদান করব। বকেয়া মজুরি রয়েছে 5,000 টাকা, চলতি বছরে প্রদেয় বিলের উপর 1,200 টাকা সুদ বকেয়া রয়েছে। বকেয়া মজুরি এটিও বকেয়া খরচ, চলতি বছরের প্রদেয় বিলের উপর 1,200 টাকা সুদ বকেয়া, এটিও বকেয়া খরচ। বিজ্ঞাপন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে, এটিও বকেয়া খরচ। তিনটি জাবেদা হচ্ছে বকেয়া খরচের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে। বকেয়া আয়। হিসাবকালে যদি কোনো আয় বকেয়া থাকে, আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, সেটি হচ্ছে বকেয়া আয়। আর এই অর্জিত আয় কিন্তু পাওয়া যায়নি সেই অংশ নিয়ে সমন্বয় দাখিলা দিতে হবে। জাবেদা দাখিলা হবে সংশ্লিষ্ট বকেয়া আয় ডেবিট। বকেয়া আয়টি আসলে একটি সম্পদ হিসেবে গণ্য করা হয়, সেজন্য বকেয়া আয়কে ডেবিট ধরতে হবে আর সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে। আয় অর্জিত হয়েছে, টাকা পাওয়া যাক বা নাই পাওয়া যাক, সেক্ষেত্রে বকেয়া ভিত্তিতে হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তির উপর এটিকে সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট করতে হবে। যেমন হিসাবকালে 5,000 টাকা কমিশন অর্জিত হয়েছে কিন্তু তা এখনো পাওয়া যায়নি। কমিশন অর্জিত হয়েছে কিন্তু নগদে পাওয়া যায়নি, সেটি কিন্তু সংশ্লিষ্ট হিসাবকালের জন্য একটি আয়। সেক্ষেত্রে আমরা কি করব, বকেয়া কমিশন হিসাব ডেবিট এবং কমিশন আয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এই যে কমিশন হিসাব ক্রেডিট, এখানে কমিশন আয় লিখতে পারি আমরা, কমিশন আয় হিসাব ক্রেডিট। লেনদেনগুলো সমন্বয় দাখিলা প্রদান করতে হবে। লেনদেনগুলো হচ্ছে লিখে নিতে পারো। বকেয়া শিক্ষানবিশ সালামি 2,500 টাকা, বিনিয়োগের উপর 2,000 টাকা সুদ বকেয়া রয়েছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 1,000 টাকা। লেনদেনগুলো লিখে নিতে পারো, চেষ্টা করবা লেনদেনগুলোর সমন্বয় দাখিলা দেওয়ার জন্য।
বকেয়া শিক্ষানবিশ সালামি, এটি একটি সংশ্লিষ্ট বছরে শিক্ষানবিশ সালামি অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, সেটি হচ্ছে বকেয়া শিক্ষানবিশ সালামি। বকেয়া ভিত্তিতে সেটি সংশ্লিষ্ট বছরে সংশ্লিষ্ট হিসাবকালের আয়। বিনিয়োগের উপর ২,০০০ টাকা সুদ বকেয়া রয়েছে। বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে কিন্তু নগদে পাওয়া যায়নি, সেটি সংশ্লিষ্ট হিসাবকালের একটি আয়। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, কাজ করে দেওয়া হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, সেটি সংশ্লিষ্ট হিসাবকালের একটি আয়। এখন আমরা দেখব অগ্রিম খরচের কিভাবে সমন্বয় দাখিলা দিতে হয়। এখানে দুটি শর্ত রয়েছে, দেখি। অগ্রিম খরচ যদি প্রাথমিক অবস্থার সম্পদ হিসাবে লেখা হয়, আসলে আমরা জানি অগ্রিম খরচ একটি সম্পদ। যে কোনো খরচ যদি ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় সেটি সম্পদ হিসেবে গণ্য করা হবে। প্রাথমিক অবস্থা যদি সম্পদ হিসেবে লেখা হয় তাহলে নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ খরচ হয়েছে ঠিক সেই টাকার সমন্বয় দাখিলা দিতে হবে। যেমন বীমা সালামি 15 মাসের ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে, আর আমাদের হিসাবকাল ধরা হয়েছে 1 বছর। সাধারণভাবে বোঝা যাচ্ছে 1 বছরে 12 মাস, এখানে 3 মাসের অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন সংশ্লিষ্ট হিসাবকালে লেনদেনটি সমন্বয় করব তখন আমরা কি করতে হবে, এক্ষেত্রে যদি দেখা যায় প্রথমে যে জাবেদাটি দেওয়া হয়েছিল যে লেনদেনটি সংগঠিত হওয়ার সাথে সাথে উক্ত এই জাবেদাটি দেওয়া হয়েছিল, লেনদেনটি যখন সংগঠিত হয়েছিল তখন অগ্রিম বীমা হিসাব ডেবিট ৩,০০০ টাকা আর নগদান হিসাব ক্রেডিট করা হয়েছিল ৩,০০০ টাকা। অগ্রিম বীমা একটি সম্পদ, অগ্রিম বীমা একটি সম্পদ ধরে এটাকে ডেবিট করা হয়েছিল ৩,০০০ টাকা আর নগদ পরিশোধ করা হয়েছিল ৩,০০০ টাকা, সেটা ক্রেডিট। তো এই জাবেদাটা কিভাবে দেওয়া হবে আমরা দেখি। আমরা যদি হিসাবকালে 1 বছর মানে 12 মাস ধরি তাহলে 15 মাসের 3,০০০ প্রতি মাসে 200 টাকা ধরে সংশ্লিষ্ট হিসাবকালে আমরা 1 বছরের বলতে 12 মাসের জন্য আমরা খরচ দেখাতে হবে এখানে। তো প্রথম জাবেদাতে কোনো খরচ দেখানো হয় নাই, এখন আমরা এই বছরের জন্য বীমা খরচ দেখাবো 2,400 টাকা প্রতি মাসে 200 টাকা হারে। আর অগ্রিম বীমা ডেবিট করা হয়েছিল প্রথমেই 3,০০০ টাকা, এখন আমরা অগ্রিম বীমা আর থাকলো না, 2,400 টাকা কমে গেল, 2,400 টাকা অগ্রিম বীমা কমে গেল। সে কারণে এই অগ্রিম বীমা নামক সম্পদটি কমে যাওয়ার কারণে অগ্রিম বীমা হিসাব ক্রেডিট করা হলো 2,400 টাকা। উক্ত লেনদেনগুলো সমন্বয় দাখিলা প্রদান করার চেষ্টা করো। চলতি বছরে 1,200 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে এবং লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদা দেওয়া হয়েছে সাপ্লাইজ ডেবিট 1,200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1,200 টাকা। উক্ত জাবেদাটি দেওয়া হয়েছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, সাপ্লাইজ ক্রয় করার সাথে সাথে। এখন হিসাবকাল শেষে যদি 800 টাকার সাপ্লাইজ খরচ হয় তাহলে কি জাবেদা হবে দেখা যাবে। তাহলে আমরা প্রথম জাবেদা দিয়েছিলাম সাপ্লাইজ ডেবিট, এই সাপ্লাইজটা কিন্তু খরচ নয়, এটি একটি সম্পদ ধরা হয়েছে। আর নগদ টাকা পরিশোধ করা হয়েছিল 1,200 টাকা, সেটা হয়েছিল ক্রেডিট। সংশ্লিষ্ট হিসাবকাল শেষে দেখা গেল আমার 800 টাকা সাপ্লাইজ খরচ হয়েছে, এই 800 টাকা খরচের জন্য আমাকে সমন্বয় দাখিলা দিতে হবে। সমন্বয় দাখিলা হবে সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। এখানে প্রথমে সাপ্লাইজ ডেবিট করা হয়েছিল 1,200 টাকা, এখন ওই সাপ্লাইজ আমরা ক্রেডিট করব 800 টাকা। অগ্রিম খরচের সমন্বয় দাখিলা। অগ্রিম খরচ যদি প্রাথমিক অবস্থায় খরচ হিসাবে লেখা হয় তাহলে নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ অবশিষ্ট রয়েছে সে পরিমাণে সমন্বয় দাখিলা দিতে হবে। প্রথম শর্ত ছিল আমরা প্রথমে এখানে দেখেছি যে এখানে এই খরচ হিসাবে লেখা হয়েছে, আর দ্বিতীয় উদাহরণ আমরা দেখব এখানে ছিল সাপ্লাইজ খরচ 1,200 টাকা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,200 টাকা। চলতি বছরে 1,200 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে এবং প্রাথমিক অবস্থায় এই জাবেদাটি দেওয়া হয়েছে। প্রথমে খরচ দেখানো হয়েছে 1,200 টাকা,
তাহলে হিসাবকাল শেষে আমরা দেখি এই শর্তটি কিভাবে সমন্বয় দাখিলা দিতে হবে। এখন হিসাবকাল শেষে যদি 800 টাকার সাপ্লাই খরচ হয় তাহলে সমন্বয় দাখিলা কি হবে? এখন কিন্তু আর সমন্বয় দাখিলাতে আমরা খরচ দেখাবো না, কারণ খরচ আমরা প্রথম জাবেদাতেই দেখিয়ে দিয়েছি। এখন হিসাবকাল শেষে আমরা আর খরচ দেখাবো না সমন্বয় দাখিলাতে। দেখা যাক অগ্রিম আয় এবার আমরা সমন্বয় দাখিলা দিব। অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়কে যদি প্রাথমিক অবস্থায় দায় হিসাবে লেখা হয় তাহলে নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ আয় অর্জিত হয়েছে ঠিক সেই পরিমাণ টাকার সমন্বয় দাখিলা দিতে হবে। অনুপার্জিত আয়কে প্রাথমিক অবস্থায় দায় হিসাবে লিখতে হবে, কারণ অনুপার্জিত আয়টি সেটা অর্জিত নয়, সেটা আমাদের প্রাপ্য হয়নি, সে কারণে নগদ পাওয়া গিয়েছে কিন্তু কাজ করা হয়নি, সেটি একটি দায়। যেমন 15 মাসের বাড়ি ভাড়া 3000 টাকা পাওয়া গিয়েছে, হিসাবকাল হচ্ছে 1 বছর, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে 3000 টাকা, অগ্রিম বাড়ি ভাড়া ক্রেডিট করা হয়েছে 3000 টাকা, নগদ পরিশোধ করা হয়েছে সে কারণে নগদান হিসাব ডেবিট, আর নগদ পাওয়া গিয়েছে সে কারণে নগদান হিসাব ডেবিট। আর অগ্রিম বাড়ি ভাড়া সেটি একটি অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, সেটি একটি অনার্জিত আয় বা অনুপার্জিত আয়, সেজন্য এটি একটি দায়, আয় অর্জিত হয়নি সে কারণে সেটি একটি দায়। এই জাবেদা দাখিলা দেওয়া হয় তাহলে সমন্বয় দাখিলা কি হবে? তো 15 মাসের বাড়ি ভাড়া যদি 3000 টাকা হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হিসাবকাল 1 বছরের, সেক্ষেত্রে অগ্রিম বাড়ি ভাড়া প্রতি মাসে 200 টাকা, প্রতি মাসে 200 টাকা বাড়ি ভাড়া অর্জিত হয়েছে হিসাবকাল শেষে, তো বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট করতে হবে 2400। আর প্রথমে অগ্রিম বাড়ি ভাড়া ছিল ক্রেডিট 3000, এখন অগ্রিম বাড়ি ভাড়াকে ডেবিট করে নিব 2400 টাকা। এখানে নিচে জাবেদা দাখিলাগুলো, নিজের সমন্বয় দাখিলাগুলো প্রদান করা। 15 মাস সেবা দেওয়ার শর্তে গ্রাহকদের নিকট থেকে 30,000 টাকা গ্রহণ করা হয়েছে, সেটি অবশ্যই অনুপার্জিত আয়। প্রথমে জাবেদা দেওয়া হয়েছে নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। এখন গ্রাহকদের 12 মাস পর্যন্ত সেবা দেওয়া হয় তাহলে সমন্বয় দাখিলা কি হবে দেখা যাক। পনেরো মাসের বাড়ি ভাড়া 3000 টাকা পাওয়া গেছে, হিসাবকাল হচ্ছে 1 বছরের, সেক্ষেত্রে প্রাথমিক জাবেদা কি দেওয়া হয়েছে? নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এখন সমন্বয় দাখিলা কি হবে? প্রথমে আমরা আয় দেখিয়েছি 3000 টাকা, 15 মাসেরটাই আয় দেখিয়েছি, কিন্তু আমাদের হিসাবটা যদি 1 বছরের হয়ে থাকে তাহলে এই 3000 টাকা আয় হতে আমরা কমিয়ে দিতে হবে বাকি 3 মাসের, তাহলে 15 মাসের 3000 টাকা হলে প্রতি মাস হিসাবে 200 টাকা, অতিরিক্ত 3 মাসের 200 টাকা, আরে 3 মাসের ভাড়া হচ্ছে 600 টাকা। এই প্রথমে আমরা বাড়া আয় দেখিয়েছিলাম 3000 টাকা ক্রেডিট, এখন আমরা অগ্রিম বাড়া আয় 3 মাসের 600 টাকা ক্রেডিট দেখাতে হবে, আর বাড়া আয়টা ডেবিট করে দিতে হবে। তো লেনদেনগুলো সমন্বয় দাখিলা প্রদান করার চেষ্টা করেন। 15 মাস সেবা দেওয়ার শর্তে গ্রাহকদের নিকট হতে 30,000 টাকা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক অবস্থায় জাবেদা দেওয়া হয়েছে নগদান হিসাব ডেবিট 30,000, সেবা আয় হিসাব ক্রেডিট 30,000, প্রাথমিক জাবেদা দেওয়া হয়েছে। তাহলে 12 মাস পর্যন্ত সেবা দেওয়া হলে সমন্বয় জাবেদা কি হবে সেটি দেওয়ার চেষ্টা। অবচয়, অবচয় হচ্ছে আরেকটি সমন্বয় দাখিলার বিষয়। অবচয় কি? স্থায়ী সম্পত্তির স্থায়ী মূল্যের রাশি হচ্ছে অবচয়। অবচয়ের ক্ষেত্রে সম্পত্তির দাম কমে যায় কিন্তু সম্পত্তি হিসাবে এই হ্রাস দেখানো হয় না। আধুনিক পদ্ধতিতে বরং পুঞ্জীভূত অবচয় নামক একটি বিপরীত সম্পত্তি হিসাব সৃষ্টি করা হয়। সেক্ষেত্রে অবচয়ের জন্য সমন্বয় দাখিলা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে চলতি বছরে আসবাবপত্রের অবচয় 1000 টাকা, যন্ত্রপাতির উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 2 লক্ষ টাকা।
এখানে সামান্য দাগিলা কি হবে প্রদান করার চেষ্টা করুন। ধন্যবাদ।